স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাসার। শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব। খুলনা মেডিকেলের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগীদের ফিরিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেলের আরও 12 জনের মৃত্যু। করোনা পরিস্থিতিতে খুলনা বিভাগের 119টি ইউপি নির্বাচন স্থগিত। পেছাতে পারে ঢাকা 14 ও কুমিল্লা 5 উপনির্বাচন। কিছু লোক ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করছে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন। ঘরে বসেই ব্রাউনু নামের মাদক তৈরি করে ফেসবুক গ্রুপে বিক্রিতে একদল শিক্ষার্থী। রাজধানীর মোহাম্মদপুরে 2 জন গ্রেপ্তার। এবং করোনাকালে ইউরোপে বড় সাইবার হামলার সংখ্যা বেড়ে দ্বিগুণ। মূল টার্গেট হাসপাতাল ও স্বাস্থ্যসেবা খাত। শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। ধারণ ক্ষমতার থেকে বেশি রোগী ভর্তি হওয়ায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে দেখা দিয়েছে চিকিৎসা সংকট। সীমিত লোকবল নিয়ে অতিরিক্ত রোগীর চাপ কিছুটা সামলানো গেলেও ভবিষ্যতে জনবল না বাড়ালে বড় বিপর্যয়ের শঙ্কায় চিকিৎসকরা। এছাড়া খুলনা সদর হাসপাতালকেও করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পরামর্শ তাদের। যশোর 250 শয্যা হাসপাতাল থেকে এসে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে ভর্তি হওয়ার জন্য অ্যাম্বুলেন্সে অপেক্ষায় দরবেশ আলী। স্বজনেরা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা দরবেশ করোনা উপসর্গ নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে যশোর হয়ে ভর্তি হন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। ভর্তির 12 ঘন্টার মধ্যেই মৃত্যু হয় দরবেশ আলীর। একই অবস্থা অন্য রোগীদেরও। হাসপাতালের সামনে অপেক্ষায় থাকা বাগেরহাট ও যশোরের রোগীর স্বজনেরা জানান একই কথা। আমার ওয়াইফ সে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু অসুস্থ হওয়ার পরে আমি এখানে ভালো সেবা পাওয়ার জন্য আমি আরও শিবিরে আসছি। রিপোর্ট করে, সেই রিপোর্টের জায়গা আছে খুলনা, সেখান থেকে রিপোর্ট করায় আমরা 250 বেডে ভর্তি হয়েছি। 100 শয্যা বিশিষ্ট খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে রোগী রয়েছে ধারণ ক্ষমতার বেশি। 20টি আইসিইউ বেডের একটুও খালি নেই। অতিরিক্ত যে রোগীগুলো আসছেন তাদের ফিরিয়ে দেওয়া, যার কারণে আমরা আমাদের সক্ষমতার বাইরে যে হলেও অতিরিক্ত কাজ হিসেবে আমরা সকল রোগীকেই চিকিৎসা সেবা প্রদান করছি। চিকিৎসকরা বলছেন, করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে চলছে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ। 100টা সিলিন্ডার যদি বড় দেওয়া যায় তাহলে আমার মনে হয় আর নিচে যে পয়েন্ট বানানো যায় তাহলে একটা বড় জায়গা সম্ভব। আর সর্বশেষ যেটা বলি সেটা হচ্ছে সবকিছু বাদে যদি অনেক সংক্রমণই হয়ে যায় যে মানুষ ধরানোর জায়গা নেই, তবে খুলনা সদর হসপিটালকে সম্পূর্ণ কোভিড হসপিটাল ঘোষণা করতে হবে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অর্ধ শতাধিকই আশপাশের জেলার। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। খুলনা মেডিকেলের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এছাড়া সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের কাছে আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন সহকর্মী অভিজিৎ পাল। এই মুহূর্তে সরাসরি খুলনা মেডিকেল থেকে যুক্ত আছেন। অভিজিৎ, খুলনা মেডিকেলের যে 100 শয্যার যে করোনা ইউনিটটি সেটি তো অনেকদিন ধরে, কিন্তু করোনার যেই বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থা, মোংলা, সাতক্ষীরা, যশোর, খুলনায় চতুর্পাশে 50% ওপরে যে শনাক্তের হার, তারপরে আসলে প্রস্তুতি কোথায়? কি করলেন কর্তৃপক্ষ? আসলে প্রস্তুতিটাকে প্রস্তাবনার মধ্যেই রয়েছে, কারণ আপনি প্রতিবেদনটিতে দেখেছেন যে চিকিৎসকরা বলছিলেন যে খুলনার জেলা সদর হাসপাতালটিকে করোনা হাসপাতালে পরিণত করার কথা, এই হাসপাতালটাই পাশাপাশি আরেকটি হাসপাতাল চালু করার কথা। সেটি আসলে এখানকার যে করোনা প্রতিরোধ কমিটি রয়েছে সেই প্রতিরোধ কমিটিতে প্রস্তাবনা আকারেই রয়েছে। আর যে আশঙ্কা তারা করছিলেন যে চিকিৎসা সেবার একটা বিপর্যয় ঘটতে পারে, সেই বিপর্যয়টি ঘটেছে। এই হাসপাতালে সকাল 8টার সময় আমরা যে তথ্য পেয়েছিলাম, যখন সেখানে 126 জন রোগী ছিল, এখন সেখানে 130 জন রোগী আছে, এবং যার কারণে আপাতত সিট খালি না থাকায় তারা রোগী নিচ্ছেন না। এবং এখানকার যিনি মুখপাত্র তিনি জানিয়েছেন যে করোনা রোগীদের চিকিৎসার জন্য আসলে প্রচুর পরিমাণে আপনার এই বিছানা এবং পরিবেশের ব্যাপক
পর্যায়ে আছে, সেই ব্যবস্থাটি না করার কারণে কিন্তু হাসপাতালকে এখন তারা রোগী আপাতত নিচ্ছেন না। যদি তারা সিট ফাঁকা পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা রোগীটা পাবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু রোগীদের ভোগান্তিও শুরু হয়ে গেছে। আমরা যে ব্যক্তিটিকে দেখাচ্ছি ইনি প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে এসে এখানে বসে আছেন এবং তাকে অক্সিজেন সিলিন্ডারের বাইরে বসে অক্সিজেন সিলিন্ডার নিতে হচ্ছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত ভর্তি করা হয়নি এবং তিনি একজন জনপ্রতিনিধি সেটাও আমরা জানতে পেরেছি। তারপরেও তাকে হাসপাতালের সামনে চিকিৎসা পাওয়ার অপেক্ষায় বসে থাকতে হচ্ছে। কিছুক্ষণ আগে এখান থেকে একজন রোগীকে যদিও ভর্তি করা হয়েছে, তিনি বরিশালের ভান্ডারিয়া থেকে এসেছেন। প্রায় 1 ঘন্টা ধরে শ্বাসকষ্ট অবস্থায় তিনি ধ্যানে পড়েছিলেন, তারপর তাকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের ভিতরের পরিবেশ যদি আমি আপনাকে দেখাই, যে এটি হচ্ছে ইয়েলো জোনের পরিবেশ, যে এখন হাসপাতালের বাইরে যে বারান্দা, সেই বারান্দাতে কিন্তু আপনার রোগী চলে এসেছে। এই রোগী চাপের কথা গত কয়েকদিন যাবত ধরে আলোচনা হচ্ছিল এবং খুলনা জেলার যে করোনা প্রতিরোধ এবং সংক্রমণ প্রতিরোধ কমিটি রয়েছে, সেই কমিটিও কিন্তু এই ব্যাপারে কথাও বলেছিল, কিন্তু সেটি আসলে প্রস্তাবনা আকারে রয়ে গেছে, বাস্তবায়ন এখনো হয়নি। এবং খুলনা জেলা সদর হাসপাতাল, এই হাসপাতালটিকে যদিও এখন চিকিৎসকরা বলছেন যে এটাকে পুনরায় করোনা হাসপাতাল হিসেবে চালু করার জন্য, তারপরেও কিন্তু এখানে একটি সংশয় রয়ে গেছে যে এই হাসপাতালটিকে করোনা ইউনিট চালু করা হয়েছিল, চালু করার আগেই দেখা যায় যে করোনা রোগীরা যে সিঁড়ি দিয়ে উঠবেন এবং অন্যান্য সাধারণ রোগীরাও একই সিঁড়ি ব্যবহার করবেন। অভিজিৎ, এরই মধ্যে কিন্তু ব্রেকিং নিউজ যাচ্ছে, খুলনায় করোনা পরিস্থিতির ভয়াবহ অবস্থা থাকা 119টি ইউপিতে ভোট স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। পরিস্থিতি খুবই খারাপ। তাহলে খুলনার অন্যান্য জেলার থেকে যেসব রোগীরা সদর হাসপাতাল বা খুলনা মেডিকেলের উদ্দেশ্যে আসেন, তারা এখন কোথায় যাবেন? তারা আসলে এখন কি করবেন? বিকল্প কি আছে এই রোগীদের? তাদেরকে আসলে খুলনাতে যদি চিকিৎসা নিতে হয়, তাদেরকে আসলে এখন বিকল্প আসলে কোনো ব্যবস্থা নাই। কারণ আমরা আমাদের প্রতিবেদনটিতে দেখিয়েছি যে এই হাসপাতালটিতে এখন যে পরিমাণ রোগী রয়েছেন, তার বেশিরভাগ রোগী হচ্ছে খুলনার পার্শ্ববর্তী জেলাগুলোর। এর কারণই হচ্ছে যে পার্শ্ববর্তী জেলাগুলোতে করোনার যে চিকিৎসা, সেই চিকিৎসাটা পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু তাদেরকে এই বিভাগীয় শহরের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিতে আসতে হচ্ছে। এবং যেহেতু তারা এখন এই রোগী, যদি এই হাসপাতালে আর রোগী ভর্তি না নেওয়া হয়, সিট যদি ফাঁকা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে তারা কোথায় রোগী নেবেন সেটা একটি অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে অবশ্য একজন রোগীকে চলেও যেতে দেখেছি। তবে একটি বিষয় হচ্ছে যে প্রতিদিনই কিন্তু এই হাসপাতাল থেকে রোগী রিলিজ পান, সুস্থ হয়ে ফেরত চলে যান এবং কিছু রোগী মারা যান। প্রতিদিনই কিছু সিট ফাঁকা হয় এবং সেই সিটগুলো কিন্তু তারা পরবর্তীতে তারা রোগী নেন এবং এইভাবেই কিন্তু চলছিল। 100 বেডের যে ধারণ ক্ষমতা, তার সঙ্গে অতিরিক্ত বেড ব্যবহার করে কিন্তু এই রোগীদেরকে সেবা দেওয়া হচ্ছে। এবং আজকে সকাল 8টায় এই হাসপাতাল থেকে আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্য বলছে যে এই হাসপাতালে 10টি এইচডিইউ বেড আছে, কিন্তু এখন সেই 10টি এইচডিইউ বেডের সঙ্গে অতিরিক্ত 20টি এইচডিইউ বেড লাগিয়ে সেখানে 30 জন রোগীর সেবা তারা দিচ্ছে। অভিজিৎ, সেটি বলছিলেন 100 শয্যার হাসপাতালে 130 জন, এরই মধ্যে কর্তৃপক্ষ কোনোভাবে স্থান দিয়েছেন, কিন্তু আর তো সম্ভব নয়। এখন জরুরি ভিত্তিতে সিভিল সার্জন বা যেখানে বিভাগীয় পরিচালক যিনি আছেন স্বাস্থ্য অধিদপ্তরের, তারা কোনো সিদ্ধান্ত নেবেন কিনা বা মন্ত্রণালয়ের সাথে, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলছেন কিনা, কি করা যায়? জরুরি ভিত্তিতে আসলে এখনো পর্যন্ত সিভিল সার্জনের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য পাইনি। তবে যেহেতু এখন এখানকার চিকিৎসা ব্যবস্থাটা স্থবির হয়ে পড়েছে, কারণ এখানে আসন সংখ্যা নাই, সেহেতু অবশ্যই তারা দ্রুত কোনো সিদ্ধান্ত হয়তো বা নেবেন এবং আমাদেরকে জানাবেন। এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে আমরা এখনো কোনো বক্তব্য পাইনি যে এখন আসলে এই করোনা রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। একটু ছোট্ট করে জানতে চাইবো, এত গেল হাসপাতাল শয্যা সংকট, পরীক্ষাটা কি স্বাভাবিকভাবে চলছে? করোনা টেস্ট সেটি হ্যাঁ, করোনার পরীক্ষার কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবে চলছে এবং খুলনাতে অন্যান্য সময় থেকে কিন্তু এখন করোনার যে পরীক্ষা, সেই পরীক্ষার হারও কিন্তু বেড়েছে। খুলনা মেডিকেল কলেজের হাসপাতালের পিসিআর ল্যাবে যেমন হচ্ছে আপনার করোনার পরীক্ষা হয়, তেমনি প্রতিটি উপজেলাতে কিন্তু আপনার অ্যান্টিজেন টেস্টের মাধ্যমেও কিন্তু করোনার পরীক্ষা হয়ে থাকে। এবং বেসরকারিভাবে একটি হাসপাতাল রয়েছে, যে খুলনার একটিমাত্র বেসরকারি হাসপাতাল গাজী মেডিকেল হাসপাতাল, এবং সেই হাসপাতালটিতেও আপনার করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা করোনার পরীক্ষাও করাচ্ছেন। পাশাপাশি আমরা আরো জানতে পেরেছি যে যক্ষ্মা হাসপাতালে ও করোনার রোগীদেরকে ফলাফল চিকিৎসা হয় এবং যার কারণে আপনার করোনার পরীক্ষার হার কিন্তু বেড়েছে এবং সেই সাথে খুলনায় আক্রান্তের হারও কিন্তু বেড়েছে এবং একই সঙ্গে কিন্তু আপনার মৃত্যুর হারও বেড়েছে। অভিজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ। খুলনায় করোনা রোগীর চাপ এতটাই বেড়েছে যে 100 শয্যা হাসপাতালে আর জায়গা নেই, রোগী ফিরিয়ে দিতে হচ্ছে। লকডাউন সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানায় দেশের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ইউনিটে আরও 12 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন ও রাজশাহীর 9 জন। রাজশাহী অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা।
দ্বিতীয় ঢেউয়ের পর থেকে সংক্রমণের ঊর্ধ্বগতি দুশ্চিন্তার কারণ হলেও এখন সংকটে পড়েছে রাজশাহীর হাসপাতালগুলো। অধিকাংশ পৌরসভা ও উপজেলায় বিশেষ বিধিনিষেধের পরও করোনার রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহীতে এই রেট অফ ইনফেকশনটা অত্যন্ত বেশি এবং রাজশাহী এখন একটা হট স্পট। তো আমরা সেই জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন সময় এর আগেও বিভিন্ন সময় কথা বলেছি এবং সবাইকে এখনও বলছি যে আমরা প্রতিরোধ ব্যবস্থাটা নিচ্ছি সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। গত 2 দিনে খুলনায় শনাক্তের হার 24% থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে 29%। তারপরও লকডাউন মানছেন না সাধারণ মানুষ। এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে 50টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 67 জন করোনা রোগী। এদিকে মোংলায় টানা 10 দিনের কঠোর লকডাউনের পরও কমছে না সংক্রমণের হার। গেল 2 দিনে সংক্রমণের হার 10% বেড়ে দাঁড়িয়েছে 68%। আর বাগেরহাটের শনাক্তের হার 39%। ম্যাক্সিমাম মানুষ এখনো পর্যন্ত অসচেতন রয়েছে। তাদেরকে বারবার করে বলা হচ্ছে, সচেতন করা হচ্ছে যে আপনারা মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, ভিড় এড়িয়ে চলুন, কিন্তু দেখা যাচ্ছে যে বাজার ঘুরলে দেখা যাচ্ছে তাদের মধ্যে মাস্ক পরার বালাই নাই। করোনার সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে ঝিনাইদহেও। যদিও 3 দিন পর সাতক্ষীরায় করোনা শনাক্তের হার কিছুটা নিম্নমুখী। তবে চাঁপাইনবাবগঞ্জে করোনার শনাক্তের হার একদিনের ব্যবধানে 3% বেড়ে দাঁড়িয়েছে 19%। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ পরিস্থিতি জানাতে এবার রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, প্রতিদিনই তো রাজশাহীতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, তো এ নিয়ে চিকিৎসকরা কি বলছে? সংক্রমণের হার আমরা দেখতে পাচ্ছি যে 41% রাজশাহীতে। তো সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? তারা কঠোর ভূমিকা না নেওয়ার কারণ কি? রাজশাহীতে প্রতিদিন যেভাবে করোনা সংক্রমণের হার বাড়ছে সেই তুলনায় বাড়ছে কিন্তু মৃত্যুর সংখ্যাও। তো চিকিৎসকরা যেটি বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত যেসব রোগী ভর্তি হয়েছে গত কয়েকদিনে, তো এই কয়েকদিনে হাসপাতালে সবচেয়ে রোগীর সংখ্যা এখন রাজশাহী জেলার এবং সিটি কর্পোরেশন এলাকা। তারা বলছে যে রাজশাহী এখন করোনার অন্যতম হটস্পট। জেলার কয়েকদিন আগেও হাসপাতালে যেখানে চাঁপাইনবাবগঞ্জ অন্যান্য জেলার রোগীর সংখ্যা বেশি ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন রাজশাহীর করোনা আক্রান্ত বা উপসর্গনের রোগীর সংখ্যা বেশি। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছে যে সাধারণ মানুষকে আরও সচেতন করতে হবে, তাদের মধ্যে সচেতনতা বোধ সৃষ্টি করতে হবে। এই জন্য যদি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হয় সেক্ষেত্রে আরও কঠোর ভূমিকা তাদেরকে পালন করতে হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা বলছে তারা প্রতিদিনই রাজশাহীর বিভিন্ন উপজেলা সহ সিটি কর্পোরেশন এলাকায় তাদের অভিযান চালাচ্ছে, মানুষকে সতর্ক করছে, সচেতন করার চেষ্টা করছে। মাস্ক পরতে বাধ্য করার জন্য তারা বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সেখানে গতকালকে তারা 7টি মামলা করেছে এবং 3 জনকে কারাদণ্ড দিয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে বলেছে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বোধ বা করোনা সংক্রমণের যে ভীতি সেইটি এখনো সৃষ্টি হয়নি। আমরা দেখেছি যে করোনার সংক্রমণ বেড়ে যায় গত 3 থেকে 4 দিন আগে রাজশাহীতে জেলা প্রশাসক কার্যালয়ে একটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সেখানে বৈঠক হয় এবং বৈঠকে করোনার সংক্রমণ রোধে রাজশাহীতে সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত সব ধরনের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়। তারপরে মতো সবকিছু বন্ধ রাখার কথা বলা হয়, কিন্তু আমরা ঠিক দেখছি তার উল্টো চিত্র। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত যেমন রাজশাহী নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে স্বাস্থ্যবিধি না মেনে মানুষজন, ঠিক তেমনি বিকেল 5টার পরেও শপিং মল বা দোকানপাট, বড় বড় শপিং মল বা দোকানপাট বন্ধ থাকলেও পাড়া মহল্লার দোকানপাট, চায়ের দোকান এইসব কিন্তু খোলা থাকছে, যার অন্যতম কারণ সংক্রমণ বেড়ে যাওয়ার। তো চিকিৎসকরা বলছে যে এই মানুষের মধ্যে সচেতনতা বোধ ও সংক্রমণ রোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। যদি কঠোর না হয় সেক্ষেত্রে সংক্রমণ রাজশাহীতে আরও বাড়বে। এই সংক্রমণ রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। রাজশাহী থেকে করোনা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। করোনায় উচ্চ সংক্রমণের জেলা হলেও নওগাঁয় এখনও নেই আরটিপিসিআর ল্যাব। অনুমোদনের 1 মাসও স্থাপন করা যায়নি ল্যাবটি। ফলে দ্রুত করোনা পরীক্ষার ফলাফল না পাওয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। ঝুঁকিতে জেলার 30 লাখ মানুষ। সীমান্ত জেলা নওগাঁর জনসংখ্যা প্রায় 30 লাখ, অথচ জেলা সদর জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত নেই কোনো আরটিপিসিআর ল্যাব, নেই আইসিইউ বেডও। মহামারী শুরুর পর প্রায় 1.5 বছরেও সেখানে তৈরি হয়নি করোনা চিকিৎসার কার্যকর ব্যবস্থা। দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে 9 মে নওগাঁ সদর হাসপাতালে আরটিপিসিআর ল্যাব ও 2টি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য বিভাগ। তবে 1 মাস পরও সেখানে পৌঁছায়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি। করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়ার পর দেরিতে পজিটিভ ফল পেলে পরিবার প্রতিবেশীর পাশাপাশি পুরো এলাকার মানুষই সংক্রমণ ঝুঁকিতে পড়েন। আক্রান্ত রয়েছে কিন্তু জানা যায় না,
এই ব্যক্তিরা কিন্তু অলরেডি মানুষের সঙ্গে মেলামেশা করছে এবং যার কারণে সংক্রমণটাও বৃদ্ধি পাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁয় দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের তাগিদ সচেতন নাগরিকদের। রিপোর্ট আসতে কিন্তু অনেক সময় লাগছে, যদি একটা পিসিআর ল্যাব এখানে থাকতো তাহলে তড়িৎ এই রেজাল্টগুলো আমরা পেতাম এবং এটার প্রেক্ষিতে প্রয়োজনীয় স্বাস্থ্যগত ব্যবস্থা নেওয়া যেত। শিগগিরই নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ চালুর আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা এটা সচেষ্ট আছি যে তাড়াতাড়ি এটাকে যদি ইনস্টলমেন্ট করে ফেলা যায়, লোকবলকে প্রশিক্ষিত করে ফেললে আমরা এটা মানুষের সেবায় দিতে পারবো। আমরা একই সাথে 3টা হাই ফ্লো নেজাল ক্যানুলাও পেয়েছি। এক্সাক্ট ডেট আমরা জানি না, তবে আমার মনে হয় যে 1 মাসের মধ্যে চলে আসবে। অপারেট করে আমাদের যদি ট্রেন আপ করে তাহলে আমরা এই জনবলের মধ্যেই আমরা চালাতে পারবো। নওগাঁয় বুধবার পর্যন্ত 16,585 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,437 জন, মারা গেছে 45 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁ থেকে আরও বিস্তারিত তথ্য নিয়ে সহকর্মী সাদেকুল ইসলাম এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন। সাদেকুল, শুরুতে জানতে চাইব যে 9 মে পিসিআর ল্যাব এবং 2টি আইসিইউ বেডের অনুমোদন দেওয়া হয়, তার ঠিক 1 মাস পেরিয়ে গেল। কবে নাগাদ হবে একেবারে দিন তারিখ স্পষ্ট করা যায় কিনা, আপনি তেমন তথ্য আপনার কাছে রয়েছে কিনা একটু জানতে চাইবেন। আরেকটি বিষয় হচ্ছে নওগাঁয় এই মুহূর্তে সংক্রমণের হার কেমন কি? আমি আজকে আপনার পিসিআর ল্যাবকে শুরু করতে চাই। আজকে প্রসঙ্গে আমি কথা বলেছিলাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে পিসিআর ল্যাব স্থাপনের ক্ষেত্রে যে 3টি যন্ত্রাংশ প্রয়োজন তার 2টি কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু 1টি যন্ত্রাংশ কিন্তু নেই। আর যে কারণে সেটি কিন্তু আসছে আমেরিকা থেকে অলরেডি শিপমেন্ট করা হয়েছে এবং সেটি বাংলাদেশে পৌঁছার পর সেখান থেকে কিন্তু নওগাঁয় পাঠানো হবে এবং 3টি যন্ত্রাংশ একসঙ্গে আসার পরেই কিন্তু এটা ইনস্টল করা যাবে। আমি প্রশ্ন করেছিলাম যে এই প্রক্রিয়ায় কতদিন লাগতে পারে, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে একজ্যাক্ট টাইমটা বলা মুশকিল, তবে উনি আশা করছেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়তো এই পিসিআর ল্যাবটি নওগাঁয় ইনস্টল করা সম্ভব হবে। আর আমি যদি আপনাকে আজকের করোনা পরিস্থিতির কথা জানাই, আপনি জানবেন যে আজকে 372 জনের নমুনা পরীক্ষায় 94 জন আক্রান্ত হয়েছেন, আর এটি আক্রান্তের হার 25%। আমি এ প্রসঙ্গে আপনাকে একটু জানাতে চাই যে ঈদের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সীমান্ত জেলা হিসাবে নওগাঁয় কিন্তু করোনা ব্যাপকভাবে সংক্রমণ বৃদ্ধি পায় এবং সে কারণে কিন্তু আপনি জানেন যে গত 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 জুন পর্যন্ত কিন্তু এখানে 7 দিনের লকডাউন জারি করা হয় এবং এই লকডাউনের পর গতকাল কিন্তু জেলা প্রশাসক 15টি নির্দেশনা জারি করে লকডাউন কিন্তু তুলে নিয়েছেন। কিন্তু এরপরও আমরা যেটি লক্ষ্য করছি যে করোনা সচেতনতার কিন্তু প্রচন্ড অভাব। মানুষ কিন্তু মাস্ক পরতে চায় না, তারা স্বাস্থ্যবিধি মানতে চায় না। হাট বাজার, শপিং মল যেখানেই যান, চায়ের দোকান, সব জায়গাতেই কিন্তু আমরা লক্ষ্য করেছি ভিড় কিন্তু প্রচন্ড। এবার প্রসঙ্গে আমার সঙ্গে কথা হয় নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদের সঙ্গে। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা চেষ্টা করছেন মানুষকে সচেতন করার, কিন্তু মানুষ সচেতন হতে চায় না, তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানতে চায় না। আর এই কারণেই কিন্তু সংখ্যাটা থেকেই যায় করোনা সংক্রমণের এবং ক্রমশ কিন্তু এটা বাড়ার দিকেই থাকছে। আমি আপনাকে যদি একটি তথ্য দিতে চাই যে নওগাঁতে 30 লাখ মানুষের কত মানুষ আনসিন অবস্থায় মানে করোনা সংক্রমণ হয়ে আছে, এই প্রসঙ্গে আমি একটি তথ্য তুলে ধরতে চাই যে নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগ কিন্তু আপনার গত 2 দিন 1500 মানুষের কিন্তু রাস্তা থেকে ধরে নিয়ে এসে কিন্তু তারা একটু নমুনা সংগ্রহ করে, অ্যান্টিজেন পরীক্ষা করে এবং সেখানে দেখা যায় যে 8.5% মানুষ কিন্তু করোনা আক্রান্ত হয়। সেই হিসাবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে নওগাঁয় আনসিন করোনা আক্রান্ত আছেন প্রায় 5% মানুষ। সাদেকুল, আপনাকে অনেক ধন্যবাদ। নওগাঁর করোনা পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে। খুলনা বিভাগের 119টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ঢাকা 14, কুমিল্লা 5 ও সিলেট 3 উপনির্বাচন পেছাতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এর আগে সকালে করোনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ভোট করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভবনে এই বৈঠকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এর আগে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলোয় ভোট গ্রহণের বিপক্ষে মত দিয়ে আলাদা চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ ও খুলনার বিভাগীয় কমিশনার।
এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, খুলনার 119টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে, আমরা জেনেছি। বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে এবং ঢাকা 14, কুমিল্লা 5 ও সিলেট 3 উপনির্বাচনের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে? শুরুতে আপনারা যেটি বলতে চাই তা হলো যে 21 জুন যে ভোট হওয়ার কথা ছিল 371টি ইউনিয়ন পরিষদ এবং লক্ষ্মীপুর 2 এবং 11 পৌরসভা, তার মধ্যে লক্ষ্মীপুর 2 যে উপনির্বাচন সেই উপনির্বাচনটি নির্ধারিত তারিখেই হবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি। আর ইউপি নির্বাচন বা ইলেকশন কমিশন নির্বাচন যেটি খুলনা বিভাগে 119 বলা হয়েছে সেটি আরও বাড়তে পারে, অর্থাৎ চট্টগ্রাম, নোয়াখালী এইসব অঞ্চল মিলে প্রায় 165 হতে পারে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। তবে আনুষ্ঠানিক ব্রিফিংটা হবে 3টায়, তখনই জানতে পারবো। এছাড়া যেটি বলছিলেন যেটি সিলেট, কুমিল্লা এবং ঢাকা যে উপনির্বাচন হবে 3টি আসনে শূন্য হওয়া, সেটি 14 জুলাই ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই তারিখ চেঞ্জ হবে বা পরিবর্তন হবে, এখন পর্যন্ত জানতে পারছি এটি 28 জুলাই এই নির্বাচনটি হতে পারে বলে আমরা নির্বাচন কমিশনের বিভিন্ন উৎস থেকে জানতে পারছি। তবে যেহেতু 3টের সময় ব্রিফিং হবে তখনই আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। এছাড়া যেটি আমরা বারবার একটি কথা এর আগেও খবরে জেনেছি, খুলনা বিভাগ কমিশনার কিংবা আইডিসিআর এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে চিঠি এসেছে যে উচ্চ সংক্রমণ জেলাগুলো নির্বাচন স্থগিত করার জন্য, সেই বিবেচনায় কিন্তু এই নির্বাচনগুলো স্থগিত হয়েছে এবং জানতে পারছি। এছাড়া দ্বিতীয় দফায় যে নির্বাচন ইপি আছে সেইটা নিয়েও আলোচনা হয়েছে, তবে কি আলোচনা হয়েছে তা কিন্তু আমরা ব্রিফিংয়ের মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবো বলে আমরা 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল সর্বশেষ নির্বাচন কমিশন থেকে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। ধর্মাশ্রয়ী উগ্রবাদের পাশাপাশি মাদক সন্ত্রাস বন্ধ করে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গুটি কয়েক ধর্ম ব্যবসায়ীর জন্য ইসলামকে দায়ী করা ঠিক নয়। সকালে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 2014 সালের নির্বাচনী সব জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের। এরই প্রথম ধাপে 50টি মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের এ পর্বের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত রাখা হয় খুলনা, সিলেট ও রংপুর বিভাগকে। মডেল মসজিদ নির্মাণের বৃহত্তম প্রকল্প বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী ইসলামের বিকাশে জাতির পিতার অপরিসীম অবদানের কথা স্মরণ করেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনটা প্রতিষ্ঠাই করেছিলেন যেন ইসলাম ধর্মটা ভালোভাবে প্রচার হয়, এর মর্ম বাণীটা যেন মানুষ বুঝতে পারে, জানতে পারে। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন। রেসকোর্স ময়দান, যেটা সরোজদি উদ্যান, সেখানে সেই রেসকোর্স খেলা বন্ধ করে দেন। সেই সাথে সাথে মদ নিষিদ্ধ করেন। আধুনিক ও সঠিক শিক্ষায় ইসলামী সংস্কৃতির বিকাশের উপর জোর দেন বঙ্গবন্ধু কন্যা। স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমাদের মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধেও আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। ধর্ম ব্যবসা, ধর্মীয় উগ্রবাদ ও ধর্মীয় পশ্চাৎপদতা বন্ধে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অনন্য অবদান রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। যার যার ধর্ম শেষে পালন করবে, এটা তো আমাদের পবিত্র কোরআন শরীফেই আছে। সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যার ধর্ম শেষে পালন করতে পারবে। কাজে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে বড়, মানে আমি বলবো শান্তির ধর্ম, সব থেকে বড় ধর্ম, যে ধর্ম মানুষের অধিকার দেয়, মানুষকে মানুষ হিসেবে নিজেকে তৈরি করবার শিক্ষা দেয়। প্রধানমন্ত্রী আশা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দেশে ধর্মীয় সংবেদনশীলতা বাড়াতে অপরিমেয় অবদান রাখবে। এবং ইসলামের মর্মবাণী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো যা থাকছে। সিলেটে 42,000 ভবনে ভূমিকম্প সহনশীলতা পরীক্ষার সিদ্ধান্ত, প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সমীক্ষা।
1.5 বছরেও চালু হয়নি প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন, লকডাউন শেষে চালু করার আশা। আইস এলএসডির পর এবার ব্রাউনি নামে এক মাদকের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারও হন 2 জন। অনলাইনে রেসিপি জেনে ঘরে বসে এটি তৈরি করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। বিক্রি হয় ফেসবুক গ্রুপ ও রেডিট অ্যাপের মাধ্যমে। 26 মে ধানমন্ডি ও লালমাটিয়ায় অভিযান চালিয়ে এলএসডি সহ গ্রেপ্তার করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে। তাদের জিজ্ঞাসাবাদে আরেক মাদক ব্রাউনির কথা জানতে পারে গোয়েন্দারা। মোহাম্মদপুরে অভিযান চালিয়ে এই মাদক বিক্রির সময় গ্রেপ্তার হয় 2 জন। পাওয়া যায় 3.5 কেজি ওজনের 40 পিস ব্রাউনি। গোয়েন্দারা বলছেন উচ্চবিত্তের তরুণেরা এর ক্রেতা বিক্রেতা। অনলাইন রেসিপি দেখে ঘরে বসেই তৈরি করে এ মাদক। বিক্রি হয় রেডিট অ্যাপ ও ফেসবুক গ্রুপ তৈরি করে। তাদের গ্রুপ আছে এবং গ্রুপগুলো হচ্ছে সব কভার্ড গ্রুপ। তাদের ভিতরে তাদের কমিউনিকেশন হয়। কমিউনিকেশন হওয়ার পর বিভিন্ন পার্টি বা বিভিন্ন যারা এটা আসক্ত তারা তাদের ওইভাবে তারা তো কেউ আছে এটাকে যারা তৈরি করে আর কেউ আছে এটা কিনে। যারা কিনে তাদের ভিতরে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে যে যোগাযোগটা সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক। চকলেট কেকের মতো বলে দেখে বোঝার উপায় নেই। প্রতি পিস ব্রাউনি বিক্রি হয় 3 থেকে 5,000 টাকায়। অভিভাবকদের ফাঁকি দিয়ে নানা উপলক্ষে খাওয়া হয় এটি। মাদকাসক্ত হওয়ায় হাত খরচ না পাওয়াতেই এ ব্যবসার পরিকল্পনা করেন গ্রেপ্তার হওয়া 2 জন। যে গাঁজার ভিতরে যে একটা নেশার যে একটা মাদকতা আছে এটা 1 সপ্তাহ পর্যন্ত এটা স্থায়ী হয়। তো এই ভয়ঙ্কর তথ্যটা আমরা জানার পরে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। খিলগা, গুলশান, ধানমন্ডি বিভিন্ন জায়গায় আমরা অভিযান করি এবং মোহাম্মদপুরে অভিযান করে আমরা সফল হই। এ মাদক বাসায় তৈরি হচ্ছে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি সিলেটে 7 বার ভূকম্পনের পর নগরীর 42,000 ভবনে ভূমিকম্প সহনশীলতা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। পুরো সমীক্ষার কাজ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রথম পর্যায়ে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে চালানো হবে পরীক্ষা। 26.5 বর্গ কিলোমিটারের সিলেট নগরীতে ভবন প্রায় 42,000, কিন্তু ভূমিকম্পে উচ্চ ঝুঁকিতে থাকা এ নগরীর ভবনগুলোর সহনশীলতা নিয়ে নগর কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। তাই ভবনগুলোকে সমীক্ষার আওতায় আনছে সিটি কর্পোরেশন। বুধবার সিসিকের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বৈঠক শেষে সমীক্ষার দায়িত্ব দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগকে। ডিজাস্টারের সময় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় বা আগে থেকে কী প্রস্তুতি নেওয়া যায় ওই ব্যাপারটার জন্য কিন্তু দরকার সমীক্ষাটা আমরা সিটি কর্পোরেশনের সাথে বসে একটা আগে এমইউ সাইন করবো, তারপর ইমিডিয়েটলি আমরা কাজও শুরু করব। 6 মাত্রার ভূমিকম্পে ঝুঁকির অনুপাত নিয়ে চালানো হবে সমীক্ষা। দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় দলটি কাজ শুরু করবে আগামী সপ্তাহেই। শুরুতে সিসিকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পরীক্ষা চলবে বলে জানান সিটি মেয়র। সিসমিক ম্যাপ অনুসারে 6 মাত্রার ভূমিকম্পের জন্য আমরা অ্যাসেসমেন্ট করব। 6 মাত্রাটা এখন খুব এসেনশিয়াল করা। বিভিন্ন এক্সপার্টদের অপিনিয়ন অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে কিছু সিটির হার্ট অফ দ্য সিটির কয়েকটা মার্কেট আমরা বন্ধ করেছি। তো এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আমি ওনাদের কাছে নিয়েছি। এটা যদি আমরা আশ্বস্ত হতে পারি তাহলে মার্কেটগুলো আমরা ওপেন করতে চাই। নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতার বিষয়টি নিশ্চিত করে নকশা অনুমোদনে সিসিককে পরামর্শ দিয়েছেন এ বিশেষজ্ঞ। আমরা পারমিশন নেওয়ার সময় যে আর্কিটেকচারাল প্ল্যানটাকে পারমিশন নেই, কিন্তু আমাদের উচিত আসলে স্ট্রাকচারাল ডিজাইনটারও পারমিশন নেওয়া। অনেক ইঞ্জিনিয়ার যাদের হয়তোবা স্ট্রাকচারাল ডিজাইন করার যোগ্যতা নেই তারাও ডিজাইন করছেন। এই কারণে যেটা হচ্ছে যে অনেক ডিজাইনের ক্ষেত্রেও ভুল থেকে যাচ্ছে। সঠিক প্রস্তুতি ও সতর্ক থাকলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সরকারি বিধিনিষেধ উঠে গেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন শুরু হবে। এরপর থেকে সারা বছরই বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা। অনলাইনে প্রক্রিয়া শুরু হলে বদলিতে অনিয়ম কমে যাবে বলছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম চলে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে।
নির্দিষ্ট 3 মাসে কার্যক্রম চালু থাকায় সবসময়ই বদলি নিয়ে থাকে নানা অভিযোগ। এই অবস্থা কাটাতে বদলি কার্যক্রম সারা বছর অনলাইনে চালানোর সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কিন্তু সিদ্ধান্তের 1.5 বছর পরও শুরু হয়নি প্রক্রিয়া। আমাদের অত্যন্ত সৎ কর্মকর্তারাও বদলির অনিয়ম দূর করার জন্য তারা সচেষ্ট থেকেও বিভিন্ন রকমের তদবির এবং চাপের ফলে তারা সৎ থাকতে পারছেন না এবং বদলিতে অনিয়ম হচ্ছে। তো বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে এবং স্বচ্ছতার সাথে করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। মন্ত্রণালয় বলছে করোনার কারণে এটি শুরু করা সম্ভব হয়নি। এবার বিধিনিষেধ উঠে গেলেই শুরু হবে। প্রথমে একটি উপজেলা পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হবে, পরবর্তীতে সব শিক্ষকের জন্য চালু হবে। যে কোনো একটা নতুন জিনিস পাইলটিং করলে কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, সেই ত্রুটি বিচ্যুতি আমরা সারিয়ে নেব, সারিয়ে নিয়ে এটা থেকে আমরা আউটকামগুলো দেখে আমরা সেটা সারা দেশে পর্যায়ক্রমে চালু করে দেব। শিক্ষকরা আইডি পাসওয়ার্ড দিয়েই বদলির আবেদন করতে পারবেন। ডিজিটাল প্রক্রিয়া চালু হলে অনিয়মের সুযোগ থাকবে না বলে জানায় মন্ত্রণালয়। সম্ভাব্য যে সকল কারণে শিক্ষকরা বদলি হয়ে থাকেন, সেই কারণগুলো সফটওয়্যারের মধ্যে বিল্ট ইন থাকবে এবং সফটওয়্যার এটাকে রেগুলেট করবে এবং এখানে হিউম্যান ইন্টারভেনশনের পরিমাণ খুবই কম থাকবে। সারা দেশে 63,601টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা 3,22,766 জন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভেতর জন আতঙ্ক কাজ করছে, এ কারণেই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে ইতিহাসের কাঠ গড়ায় বিএনপির বিচার শুরু হয়ে গেছে। রাজপথ আর ভোটের বাক্সই তার প্রমাণ। আতঙ্কে ভুগে বলেই নির্বাচন থেকে সরে দাঁড়ায়, জনগণ তাদের উপর আস্থা হারিয়েছে বলেই বিএনপি ডাকে এখন আর সাড়া দেয় না। আসলে বিএনপি এখন ক্ষয়িষ্ণু এক রাজনৈতিক অপভ্রংশ, তারা ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো যা যা থাকছে। মিয়ানমারের মান্দালয়ে সামরিক বিমান বিধ্বস্ত, সামরিক কর্মকর্তা ও বৌদ্ধ ভিক্ষু সহ অন্তত 12 জন নিহত। শেষ পর্যন্ত 4 বছর পুলিশি তদন্তে প্রমাণিত হলো কদমতলীতে খুন হওয়া ব্যক্তি ইমরান নন। ইমরান এখনও জীবিত। ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে আসলে মরদেহটি ছিল মুজিবরের। টানা 4 বছর পর এই জটিল রহস্যের সমীকরণ মিললেও এখনও খুনের বিচার পাননি স্বজনরা। ঘটনার শুরু 2017 সালে। রাজধানীর কদমতলীর এই ঘরে পাওয়া যায় একটি বিকৃত মরদেহ। লাশটি কার তা শনাক্তে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনার পরই পালিয়ে যায় ঘরটির বাসিন্দা ও পুলিশের সোর্স হিসাবে পরিচিত জামাল। তবে 7 দিন পর ফিরে কদমতলী থানার তখনকার এসআই প্রদীপ কুমার কুণ্ডুকে জানান সেই মরদেহটি স্থানীয় তরুণ ইমরানের। ওই মামলায় আসামি করা হয় 11 জনকে। এরপরে 5 জন গ্রেপ্তার হলে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেয় 3 জন। আর এতে করে পুলিশি খাতায় পরিষ্কার হয়ে যায় গলিত মরদেহটি ছিল যুবক ইমরানেরই। সিনজি টান্দা লয়ে গেল ওই যে পেয়ারা বাগানটা জেনে মানুষ নিয়ে খরচ দেয়, ওইখানে নিয়ে আমার গাড়িতে রাত্রিতে ফালাই দিল, ফালাই দিয়ে আমার 8টার এমনি বানলো। আমার রিমেন্টেন্সে হেনে 35,000 টাকা দিস, নাইলে এরা বোম্বাই মরিচ আর বাড়া কাঁচামরিচ কাইটটা মাস্ক লাগাইয়া হাতের ভিতরে হ্যান্ড মাস্ক লাগাইয়া হেরা ওইটা ডইলা কইতেছে চোখে দিয়ে দেবো। টিকার টিপ দিছে, বুঝেন না, টিকার চাপ দিয়ে মনে করেন ঠেকায় ধরে রাখছে। জটিল এই মামলার দ্রুত সুরাহায় পুরস্কৃত হন এসআই প্রদীপ। তবে বিপত্তি বাধে মরদেহের ডিএনএ প্রতিবেদন আসার পর। তাতে বলা হয় নিহত ব্যক্তি ইমরান নন। বা জামালের তথ্যের প্রেক্ষিতে যখন আমরা জানতে পারলাম যেটা ইমরানের লাশ, তখন আমরা ইমরানের পরিবারকে আমরা খোঁজ করা শুরু করলাম। তখন তারা সেখান থেকে আমরা যে তথ্য পেলাম, তথ্যে জানা গেল যে ইমরান বেঁচে আছে। মৃত ইমরান অন্য এক হত্যা মামলায় জীবিত শনাক্তের পর শুরু হয় এক রহস্যের। তাহলে কে খুন হয়েছে? পুলিশের সামনে আসে সে প্রশ্ন। এবার রহস্য উন্মোচনে নজরে আসে মরদেহের পাশে পাওয়া একটি ভোটার আইডি কার্ড। শুরু হয় নতুন করে তদন্ত। এতদিন মৃত হিসেবে জানা ইমরানকেও হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ইমরান জানায় আসলে 2017 সালে পাওয়া ওই মরদেহটি ছিল মুজিবরের। এরপর মুজিবরের ছেলের ডিএনএ পরীক্ষা করা হয়।
গত এপ্রিলে আসা ওই রিপোর্টেই পুলিশ নিশ্চিত হয়ে যায় মরদেহটি আসলে ইমরানের ছিল না, ছিল মুজিবরের। নিহত মুজিবরকে এ হত্যা মামলার 5 নম্বর আসামি দেখানো হয়েছিল। ডিএনএ মিলছে কথিত মুজিবরের ডিএনএ যে লাশটা, এটা মুজিবর নামে। প্রশ্ন উঠেছে বেঁচে থাকা ইমরানের হত্যার দায় স্বীকার করে 164 ধারায় কেন জবানবন্দি দিয়েছিল আসামিরা। বাড়ি শুরু করে দিল, মারতে আছে। স্যার আমি কিছু জানি না, যখন কই হ স্যার কইতাছি আমার নাম মাইর থামায়, হেবার খালি কই মাইরের তাকে দেয়। আমার বাপে মারা গেছে, আমি কই আমার বাপে ধরছে, আমি জব করছি। আমার ভাই ধরছে, আমি জব করছি। কয় হয় নাই। 164 প্রদীপ দরকে শিখাইতেছে আমাকে, কয় কি জালাল এইয়া মহিন গলা টিপে ধরছে, আর সুমনে পাও চেপে ধরছে, আর মজিবর বহুরুর পড়ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীর পরিবাররা। যে মানুষ না খুন করে মিথ্যা মামলা আমার 13টা মাস জেলখানা কাটছে, ব্যর্থ কাজের বাংলার বাহিরে, কিন্তু যারা যারা আমার বাইরে যে ফাঁসেছে আমি তাদের বিচার চাই। প্রদীপ দাদাভাই আমাকে লজ্জাবদ্ধ করে আলাইছে, কই যে বলেন না। হত্যা মামলাটির তদন্তে গাফিলতি নিয়ে এসআই প্রদীপের বিরুদ্ধে এখন তদন্ত চলছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র কুমার দাসকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 2টার দিকে 6 নম্বর ওয়ার্ডের আশরাফ সমাজ এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহত রবীন্দ্র চর ঈশ্বর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে এবং হাতের কবজি কাটা ছিল। পূর্ব শত্রুতা জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রবীন্দ্রের বিরুদ্ধে একাধিক হত্যাসহ বেশ কটি মামলা আছে। সবশেষ 2016 সালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য অধ্যাপক আশরাফ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। পাবনার সাথিয়ায় সেলিম হোসেন নামে এক অটোরিকশা চালককে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 9টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে সেলিমের 2 পায়ের রগ কাটা ছিল। গেল রাতের কোনো এক সময়ে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত 18টি পাহাড় কেটে বানানো লিংক রোডটি 3 মাসের জন্য বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, ব্যয় বৃদ্ধি আর খারাপভাবে পাহাড় কাটার জন্য নানা সময়ে আলোচনায় আসে সড়কটি। তবে গেল বছর তা চালু হলে ঢাকামুখী যানবাহনগুলো সুবিধা পায়। কিন্তু এবার বর্ষায় পাহাড় ধসে বড় দুর্ঘটনার আশঙ্কায় আর চালু রাখা গেল না সড়কটি। বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত লিংক রোড প্রকল্পটি একনেকে পাশ হয় 1999 সালে। সে সময় মাত্র 33 কোটি টাকা ব্যয় ধরা হলেও নানা জটিলতার পর 2016 সালে যখন কাজ শুরু হয় তখন বরাদ্দ বেড়ে দাঁড়ায় 172 কোটি 49 লাখ টাকা। পরে প্রকল্পের নকশা পরিবর্তন হওয়ায় শেষ পর্যন্ত খরচ হয় 320 কোটি টাকা। আর এই সড়ক নির্মাণে প্রায় 18টি পাহাড় কেটেছে সিডিএ। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা না মেনে 90 ডিগ্রি কোণে খাড়াভাবে পাহাড় কাটার জন্য গুনতে হয় 10 কোটি টাকা জরিমানা। এবার বর্ষা মৌসুম শুরুর আগেই এসব খাড়া পাহাড়ের মাটি ধসে পড়ছে সড়কে, তাই বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। আমি যাব মাদামবির হাটে, যদি ওদিকে যাওয়ার লাগে মানে অনেক দূর দিয়ে হাটে যেতে হবে। এখন তো বন্ধ করে দেওয়ার কারণে আমরা তো সমস্যায় পড়ে গেছি। প্রকল্প বাস্তবায়নে সিডিএর নির্বিচারে পাহাড় কাটা হতাশাজনক বলছেন নগর পরিকল্পনাবিদরা। যেখানে তারা প্ল্যানিং কন্ট্রোল করার কথা, উন্নয়নের মান নিয়ন্ত্রণের কথা, সেই জায়গায় নিজেদের কাজেই তারা মানসম্মতভাবে করেনি, যার কারণে জনগণের ট্যাক্সের অর্থে নির্মিত এই রাস্তা এখন চলাচল চালু করার পরও এখন চলাচল বন্ধ রাখতে হচ্ছে। তার মানে জনগণের ব্যয়িত অর্থের সুফল জনগণ পাচ্ছে না। তবে সিডিএ বলছে ব্যয় কমাতে খারাপভাবে পাহাড় কাটা হলেও সুরক্ষা বেষ্টনী দেয়া হবে। কাজ শেষ না হওয়ায় বন্ধ রাখা হয়েছে যান চলাচল। আমাদের অ্যালাইনমেন্টটা ফিক্সড, আমরা 120 ফিটে যেতে হবে, এর বাইরে তো আমরা যেতে পারবো না। সো ওই পাহাড় কম কেটে পাহাড়কে সঠিকভাবে রিটেনশন করে এই কাজগুলো আমরা কিন্তু এই 3-4 মাসে করব। ওই জন্য আমরা রাস্তাটা বন্ধ করেছি। পাহাড়ের উপর 6 কিলোমিটার দীর্ঘ এই সড়কের সৌন্দর্য উপভোগে প্রতিদিনই নানা জায়গা থেকে দর্শনার্থী হাজির হওয়ায় পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা কর্তৃপক্ষের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 59 বছরে প্রথম লোকসান গুনল দেশের শীর্ষ জুতা প্রস্তুতকারী কোম্পানি বাটা। কর্তৃপক্ষ বলছে করোনার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় 132 কোটি টাকা লোকসান হয়েছে।
যদিও কোম্পানির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2018 সাল থেকে মুনাফা কমছে বাটার। জুতার মান নিয়েও ক্রেতাদের অভিযোগ দীর্ঘ হচ্ছে। 1962 সাল থেকে মানুষের পায়ের সবচেয়ে জনপ্রিয় পাদুকা বাটা। এখনও বহু মানুষের কাছে স্যান্ডেল, কেডস কিংবা শুর ব্র্যান্ড মানেই এই নাম। নতুন করে আলোচনায় সেই বাটা। ঢাকা স্টক এক্সচেঞ্জে দেয়া তথ্যে জানা যায় গত বছর লোকসান গুনেছে এই প্রতিষ্ঠান। আমাদের আয় কমে যাওয়ার প্রধান কারণ অবশ্যই কোভিড। আপনি জানেন রিটেলারদের জন্য ঈদ অনেক বড় একটা ইভেন্ট, যা থেকে আমাদের বছরের অনেকটুকু রেভিনিউ আসে। কিন্তু টানা 2টা ঈদই কোভিড রেস্ট্রিকশনের কারণে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। লোকসানের খবর ভালোভাবে নেননি ক্রেতারা। সামাজিক মাধ্যমে বাটার মান, ডিজাইন ও দাম নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছেন তারা। ক্রেতাদের অভিযোগ, ছোট কারখানা থেকে আউটসোর্সিং করে নিম্নমানের পণ্য দিচ্ছে কোম্পানিটি। যদিও ক্রেতাদের একটি অংশ বলছে দামি পণ্যে ডিজাইন ও মানে সন্তুষ্ট তারা। যতগুলো ইউজ করেছি সবগুলি ভালো ছিল আমার কাছে। তবে এটা ঠিক যে অনেক জুতো টাইট হলে ফসকা পড়ে যায়, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। অন্য ব্র্যান্ডের সাথে তুলনা করা যায় না। ডিজাইনটির দিক দিয়ে কম, বাট হচ্ছে কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি প্রাইস এটা ঠিক আছে। বাংলাদেশের ক্রেতার সামর্থ্য ও চাহিদা অনুযায়ী বাটা কতটা ভালো করছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। কোম্পানির গত 10 বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2011 থেকে 17 পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়ে মুনাফা, এরপরই কমতে থাকে। পাশাপাশি দেশের জুতার বাজার যে হারে বাড়ছে, বাটার উৎপাদন একইভাবে বাড়েনি। ক্রেতাদের অভিযোগ চোখ এড়ায় না কর্তৃপক্ষের। তারা জানান উচ্চমূল্যের পণ্যের ডিজাইনে দ্রুত পরিবর্তন আনার চেষ্টা করছেন। পাশাপাশি হাসপাপিস, নাইকি, এডিডাস সহ আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের জুতা বিক্রি করছেন তারা। আমরা যে ধরনের প্রোডাকশন মডেলে ছিলাম, তো ওখান থেকে আমরা এখন অনেক বেশি কনজিউমার ড্রিভেন। এখন আমাদের ঈদের কালেকশন থাকে, কিন্তু ইন অ্যাডিশন টু ঈদ ছাড়াও আমাদের আরও অনেক ধরনের কালেকশন আমরা লঞ্চ হয়। কর্মকর্তারা জানান চলতি বছরের শুরুর লকডাউনের কারণেও মুনাফা কমার শঙ্কা রয়েছে। নতুন করে লকডাউন না এলে লোকসান থেকে বেরিয়ে আসবে বাটা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে এক বছরে ইউরোপে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা খাতসহ গুরুত্বপূর্ণ সব লক্ষ্যবস্তুতে সাইবার হামলার সংখ্যা দ্বিগুণ বেড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর সাইবার সিকিউরিটি, এনিসা। সংস্থাটি জানায় 2020 সালে বড় ধরনের 304টি সাইবার হামলা হয়েছে, যে সংখ্যা আগের বছর ছিল 146টি। এনিসা বলছে হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা বেড়েছে 47%। এই অপরাধীরা নিজেদের আখের গোছানোর জন্য মহামারী মোকাবেলায় নিয়োজিত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো টার্গেট করছে। করোনা ভাইরাসের কারণে এক বছরে বেশি সময় ধরে সব দেশেই বেশিরভাগ কাজ হয়েছে অনলাইনে। এক্ষেত্রে অনেকেই তাড়াহুড়ো করায় সাইবার সুরক্ষার বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। মিয়ানমারের মান্দালয়ে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সেনা কর্মকর্তা সহ 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেঁচে গেছেন বিমানের পাইলট এবং এক যাত্রী। তাদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। রাজধানী নেপিদো থেকে পাইন অলুইনে যাচ্ছিল বিমানটি। পথে মান্দালয়ে একটি স্টিল প্লান্টের 300 মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে সেনাবাহিনীর 6 জন সদস্য এবং কয়েকজন ভিক্ষু ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। একটি বৌদ্ধ মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাদের। ভারতের মুম্বাইয়ে ভবন ধসে 8 শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত 11টার দিকে ভেঙে পড়ে দোতলা ভবনটি। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি জরুরি উদ্ধার কাজ চালাচ্ছেন দমকল ও উদ্ধারকারী বাহিনীর কর্মীরা। দুর্ঘটনায় আহত হয়েছে 7 জন। রাজ্য সরকারের দাবি ভারী বৃষ্টির কারণে ভবনটি ধসে পড়েছে। তবে বিজেপির দাবি শিবসেনা সরকারের অবহেলার কারণেই এই দুর্ঘটনা। এদিকে ভেঙে পড়ার ঝুঁকিতে থাকা আরেকটি 3তলা ভবনে উদ্ধার কাজ চালিয়েছে মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষ। করোনায় ভারতে একদিনে রেকর্ড 6,148 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে শুধু বিহারেই মারা গেছেন 3,971 জন। দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 3,59,000 জন। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 37,76,000-এরও বেশি এবং শনাক্ত 17,51,00,000-এরও বেশি। গত 2-3 সপ্তাহে কম ছিল করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা, কিন্তু আবারও বিশ্বে একদিনের সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি। বিভিন্ন রাজ্যে মৃত্যুর সংখ্যা প্রায় একই থাকলেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বিহারে।
করোনায় মৃতের সংখ্যা পর্যালোচনা করতে হাইকোর্টের নির্দেশের পর তথ্য সংশোধন করে বিহার, আর তাতেই রাজ্যে মৃতের সংখ্যা বেড়েছে ৪,০০০, যা নিয়ে বুধবার ভারতে দৈনিক মৃতের সংখ্যা ছাড়িয়ে যায় ৬,১০০। তবে ভারতে এক সপ্তাহে ৩১% কমেছে সংক্রমণের হার। এদিকে ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক জানিয়েছে, জুলাই মাসে কোভ্যাক্সিনের ৩ ধাপের পরীক্ষার পর তারা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন চাইবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, দেশটির ৮টি রাজ্যে অর্ধেকেরও বেশি নাগরিককে পুরোপুরি করোনার টিকা দেওয়া হয়েছে। বুধবার এক প্রতিবেদনে তারা জানায়, প্রায় ৪২% মার্কিন নাগরিক 2 ডোজের টিকা পেয়েছে, আর প্রায় 52% মানুষ 1টি করে ডোজ পেয়েছেন। আগামী 2 বছরে ১০০টি দেশে ফাইজারের ৫০ কোটি ডোজ টিকা অনুদান হিসেবে দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চলতি বছরেই ২০ কোটি ডোজ টিকা এবং বাকি ডোজ ২০২২ সালে দেওয়ার পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। বেলজিয়ামেও সংক্রমণ কমায় শিথিল করা হয়েছে কড়াকড়ি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 2 বছরে 100টি দেশে ফাইজারের 50 কোটি ডোজ টিকা অনুদান হিসেবে দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চলতি বছরেই 20 কোটি ডোজ টিকা এবং বাকি ডোজ 2022 সালে দেওয়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন তার প্রথম বিদেশ সফরের শুরুতে এমন পরিকল্পনার কথা জানান। তবে এখনও টিকা অনুদানের ব্যাপারে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। বাইডেন জানান, শিগগিরই টিকা অনুদানের পরিকল্পনা ঘোষণা করবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূলত আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলোকে এই টিকা অনুদান দেবে মার্কিন সরকার। একই সাথে কোভ্যাক্সের পরিকল্পনায় ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে সুষ্ঠু টিকা বণ্টন করা হবে। চলে গেলেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতায় নিজ বাড়িতে মৃত্যু হয় তার। অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৬৮ সালে একটি তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় যাত্রা শুরু করেন বুদ্ধদেব। বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি ছবির জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। দূরত্ব, নিম অন্নপূর্ণা, গৃহযুদ্ধ, স্বপ্নের দিন, উড়োজাহাজ এর মতো ছবি নির্মাণ করে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি কবিতাও লিখেছেন তিনি। তার কাব্যগ্রন্থের মধ্যে রোবটের গান, ছাতা কাহিনী, গভীর আড়ালে উল্লেখযোগ্য। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বার্মিংহামে ম্যাচ শুরু বিকেল 4টায়। লর্ডসে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। বার্মিংহামে দুদলই তাই জিততে চাইবে। বিশেষ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এটি ব্ল্যাক ক্যাপদের শেষ ম্যাচ। ফিটনেস সমস্যায় সতর্কতার কারণে খেলবেন না কেন উইলিয়ামসন, নেতৃত্ব দেবেন টম লাথাম। ডাবল সেঞ্চুরিতে অভিষেক রাঙানো কনওয়ে থাকবেন স্পটলাইটে। কোয়ারেন্টিন শেষে টেন্ট বোল্ট ফেরায় বোলিংয়ে শক্তি বাড়ছে সফরকারীদের। অন্যদিকে প্রথম টেস্টে ছন্দহীন ছিল স্বাগতিক ইংল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি শঙ্কা নেই। শঙ্কা কেটে গেছে। মাঠে গড়াচ্ছে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। 10 দলের আসরটি হবে 2 গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ এতে আছে 3 হেভিওয়েট, আর্জেন্টিনা, চিলি আর উরুগুয়ে। বাকি দলগুলো হচ্ছে বলিভিয়া আর প্যারাগুয়ে। পারফরম্যান্সের বিচারে মেসিদের জন্য চ্যালেঞ্জ চিলি ও উরুগুয়ে। ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ। আর্জেন্টিনার হয়ে এখনও শিরোপা খরা কাটেনি মেসির। এবার কি শেষ হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের অপেক্ষা? কোপা আমেরিকা এলেমটেনকে দিচ্ছে আরেকটি সুযোগ। ফিফা র্যাঙ্কিংয়ে 8-এ থাকলেও সাম্প্রতিক ফর্ম নড়বড়ে আর্জেন্টিনার। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে। রক্ষণ দুর্বলতা কাটিয়ে কোপা আমেরিকায় ট্রফি জয়ের পরিকল্পনা আলবিসেলেস্তের। 4-3-3 ছকে স্বাচ্ছন্দ্য স্ক্যালোনির, যেখানে আক্রমণের নেতৃত্বে মেসি, এলেমটেনের সঙ্গী মার্টিনেজ, ডি মারিয়া, মাঝমাঠে স্পটলাইটে পারেদেস, লো সেলসো, আর রক্ষণ সামলাবেন অভিজ্ঞ ওটামেন্দি, পেজ্জেলা, সারাবিয়া। গ্রুপ এতে আর্জেন্টিনার অগ্নি পরীক্ষা উরুগুয়ে। 15 শিরোপাজয়ী লা সেলেস্তের লক্ষ্য শিরোপা সংখ্যা বাড়িয়ে নেয়ার। যদিও সবশেষ 3 ম্যাচ জয়হীন উরুগুয়ে আছে ছন্দের খোঁজে। রক্ষণ ও মাঝমাঠে দখল রাখতে
4-4-2 ফরমেশনে আস্থা অস্কার তাবারেজের, রক্ষণে দিয়েগো গদিন, হোজে গিমিনেজ, মাঝমাঠে ইনফর্ম বেনতাঙ্কুর, ভালভার্দে, তোরেইরা, আর আক্রমণে 2 অভিজ্ঞ কাভানি, সুয়ারেজ। আর্জেন্টিনা ও উরুগুয়ের ভয়ের নাম চিলি। কার্যকরী ফুটবলে এবারও চমক দেখাতে পারে লা রোহা। সবশেষ 3 মৌসুমের 2টিই জিতেছে চিলি। মার্টিন লাসার্তের 4-2-3-1 ছকে রক্ষণে থাকবেন অস্কার ওপাজো ও পাওলো দিয়াজ। ভিদাল কোভিড পজিটিভ হওয়ায় চাপ বাড়বে মাঝমাঠে, আর আক্রমণ ভাগের দায়িত্বে সানচেজ, ভার্গাস। লড়াইটা শুধু দলের না, আসরেরও। একই সময় আয়োজিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। রোনালদো, গ্রিজম্যানদের গতির জবাব মেসি, নেইমাররা দেবে ফুটবল শৈলীতে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরে 6 মাস দ্বীপের মতো ভেসে থাকে কিশোরগঞ্জের হাওরের গ্রামগুলো। এ সময় স্কুল, হাট, বাজার, শহর কিংবা আশপাশের গ্রামে যেতে এখানকার বাসিন্দাদের একমাত্র ভরসা ছোট ডিঙ্গি নৌকা। বর্ষা মৌসুমকে সামনে রেখে তাই ডিঙ্গি নৌকার যত্নে ব্যস্ত হাওরবাসী। গ্রীষ্মের দুপুরের কড়া রোদে বাড়ির পাশে নিজের কাজে ব্যস্ত নিকলী উপজেলার হাওর অধ্যুষিত কামালপুর গ্রামের কৃষক মতিউর রহমান। পাশে রোদে শুকাচ্ছে তার ডিঙ্গি নৌকাটি। মাত্র কয়েকদিনের মধ্যে এই ডিঙ্গি নৌকাই হবে তার যাতায়াতের একমাত্র ভরসা। মতিউর রহমানের মতো হাওরের প্রতিটি পরিবারে রয়েছে ডিঙ্গি নৌকা। কয়েক দফা বৃষ্টিতে বর্ষার আগমন বার্তায় অনেকেই তড়িঘড়ি করে শেষ করছেন নৌকার পরিচর্যা। বর্ষায় হাওরের দিগন্ত বিস্তৃত জলের বুক চিরে ডিঙ্গি নৌকা নিয়ে সাধারণ মানুষ ছুটে চলেন দ্বীপের মতো ভেসে থাকা গ্রাম থেকে গ্রামে। 6 মাস আমরা হাওরে চলাফেরা করি শুরু ডিঙ্গি দিয়া। এই দিয়ে আমরা হাইবেট কার, প্রতি বাড়ি বাড়ি আমাদের একটা করে নৌকা, এই নৌকাগুলো দিয়ে আমরা অনেক জায়গায় যাই। বাচ্চারা স্কুল কলেজে যায়, আমরা হাট বাজারে যাই, কোথাও বেড়াতে যাই। শত বছর ধরে হাওর অঞ্চলের মানুষ এইভাবেই চলাচল করে আসছে। ডিঙ্গি নৌকাই হচ্ছে হাওরের মানুষের একমাত্র মূল ভরসা। কিশোরগঞ্জের 9 উপজেলার 1470 বর্গ কিলোমিটার এলাকা হাওর অঞ্চল। এর মধ্যে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার পুরোটাই হাওর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।